আসসালামু আলাইকুম। প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ কেন ১০ ওভার বোলিং করেছিলেন সেই ব্যাপার নিয়ে আউট অফ নোওয়্যার খুব সমালোচনা হয়েছিল। তবে আমি সেই ব্যাপারটার প্রশংসা করেছিলাম এবং বলেছিলাম সেটা একটা স্মার্ট মুভ, কারণ প্রত্যেকটা উইকেট পার্টনারশিপে বাঁহাতি ব্যাটাররা ছিলেন, সেটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য একজন ডানহাতি অফ ব্রেক বোলারের অপারেট করাটা প্রয়োজন ছিল এবং মিরাজ সেটা করেছিলেন সেই ম্যাচটাতে। এবং বাঁহাতি ব্যাটাররা অনেক আর্লি এক্সপোজড হয়ে গিয়েছিলেন সেই ইনিংসটাতে ডিউ টু দ্য কার্টেসি অফ নাহিদ রানা। এই কারণে মিরাজ ১০ ওভার বোলিং করেছিলেন, বাঁহাতি ব্যাটারদের জন্য আমরা প্রশংসা করেছিলাম। তবে আজকের এই ম্যাচে সর্বশেষ রেকগনাইজড বাঁহাতি ব্যাটার শাহিন শাহ আফ্রিদি এক্সপোজড হওয়ার আগেই মেহেদী মিরাজ তার ৯ ওভারের কোটা কমপ্লিট করে ফেলেছিলেন। এটাকে আমি বলবো এটা একটা আনস্মার্ট মুভ ছিল। ইভেন মাঝের সময়গুলোতে সাইফ হাসান কিংবা আফিফ হোসেন ধ্রুবকে দিয়ে কিছুটা হাত ঘুরিয়ে নিজের ওভারগুলোকে প্রিজার্ভ করাটাও গুরুত্বপূর্ণ ছিল, যতক্ষণ না পর্যন্ত লাস্ট রেকগনাইজড লেফট হ্যান্ডেড ব্যাটার তিনি এক্সপোজড হন। এই জায়গাটাতে আমরা মনে হয় ম্যাচটা ভুল করে ফেলেছিলাম, যে কারণে সালমান আলী আখা এবং শাহিন শাহ আফ্রিদির মধ্যে একটা ওভার 50 রানের পার্টনারশিপ হয়েছে এবং ম্যাচটা কিন্তু প্রায় হাত থেকে ছিটকে যাচ্ছিল এই একটা ডিসিশন মেকিং এর ভুলের জন্য। দেখেন, গত এশিয়া কাপে যে ম্যাচটা বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হেরেছিল, অলমোস্ট 60 বা 65 রানে মনে হয় 6 উইকেট পড়ে গিয়েছিল। আফটার দ্যাট ৩ বাঁহাতি ব্যাটসম্যান শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ এবং সেই সঙ্গে ফাহিম আশরাফ, এই ৩ জন মিলে ৫৪ রান অ্যাড করেছিলেন সেই ইনিংসটাতে। পাকিস্তান সেখানে অ্যাডভান্টেজ পেয়েছিল বিকজ শেখ মেহেদী হাসানের মাত্র একটা ওভার বাকি ছিল এবং সেই ওভারটা তারা আরামসে খেলে দিয়ে বাদবাকি সময়টা তারা ডমিনেট করেছে। বাংলাদেশ অ্যাডভান্টেজ নিতে পারে নাই, পাকিস্তান অ্যাডভান্টেজ নিয়েছে। দেখেন, অনেকে হয়তো বলবেন যে এগুলো তো মুখস্থ তত্ত্ব, না, এগুলো স্মার্ট তত্ত্ব। এটা একদম ক্রিকেটের ব্যাকরণ বলেন বা ক্রিকেটের প্র্যাকটিক্যালিটি বলেন, ক্রিকেটিং সেন্সের জায়গা বলেন, যখন বাঁহাতি ব্যাটার থাকবে একজন ডানহাতি অফ ব্রেক বোলার, নট লেগ ব্রেক, অফ ব্রেক বোলার, সেটা একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করে। অনেকে দেখছিলাম কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন যে ঋষাদ তো ডানহাতি বোলার, ডানহাতি অফ ব্রেক বোলার, নট লেগ ব্রেক বোলার। এটা ক্রিকেট যারা বেসিক চর্চা করেন তারা হয়তো বা খুব ভালোই বুঝবেন। এটা একটা স্মার্ট মুভের জায়গা। অভিষেক শর্মার এগেনস্টে কেন উইল জ্যাক্সদেরকে আনা হয় বা কেন এইডেন মার্ক্রামদেরকে আনা হয়, পুরো টুর্নামেন্ট ব্যাপী প্রত্যেকটা টিম অভিষেক শর্মার এগেনস্টে কেন অফ ব্রেক বোলারদের স্টার্ট করেছে, আমার মনে হয় যে যারা ওয়ার্ল্ড ক্রিকেট ফলো করেন তারা এই ব্যাপারে কোনো কমপ্লেন করবেন না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। তবে আরেকটা জায়গা বলে নিই, সেটা হচ্ছে ঋষাদের ওয়ানডে বোলিংটা কিন্তু একটা ম্যাটার অফ কনসার্ন এবং সেই জায়গাটা গত বিসিএল এর ফাইনাল ম্যাচের সময় আমি বলেছিলাম। ওই ম্যাচটা যেহেতু কমেন্ট্রি করেছি, সেখান থেকে বোঝা গেছে যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন, ঋষাদ ইজ ভেরি গুড অ্যাট টি-20 ক্রিকেট। কারণটা হচ্ছে টি-20 ক্রিকেটে ব্যাটসম্যান অ্যাটাকিং ক্রিকেট খেলে, শুরু থেকে শর্টস খেলে এবং ইট রিয়েলি ক্রিয়েটস চান্স ফর দ্য লেগ স্পিনার টু গ্র্যাব আপ দ্য উইকেটস। অর্থাৎ লেগ স্পিনারের জন্য উইকেট টেকিং অপরচুনিটি বা চান্স ক্রিয়েট হয় এবং ঋষাদ ওই নেচারেরই বোলার যে টি-20 ক্রিকেটে ব্যাটার শট খেলতে যাবে, ওই টাইমটাতে তার কাছে উইকেট দেবে। বাট ওয়ানডে ফরম্যাটটা হচ্ছে এরকম যে মিড ওভার্সে ব্যাটার কিন্তু সিঙ্গেলসে ডিল করে, সেফ ক্রিকেট খেলে, অর্থাৎ 6 বলে 6টা সিঙ্গেল হয়ে যায় এবং ব্যাটার খুব বেশি চার্জ করে না। সো ওই টাইমে লেগ স্পিনারের কিন্তু সারপ্রাইজিং এলিমেন্টটা ওয়ানডে ফরম্যাটটাতে প্রয়োজন। টি-20 ফরম্যাটে সারপ্রাইজিং এলিমেন্ট খুব বেশি প্রয়োজন হয় না, কারণ ব্যাটার শট খেলার উপরই থাকে। কিন্তু ওয়ানডে ফরম্যাটে ইউ নিড ইউর সারপ্রাইজ এলিমেন্টস, যেটা ঋষাদের এই মুহূর্তে আসলে নাই। এবং আপনি পরিসংখ্যান যদি দেখেন, তাহলে গত ম্যাচটা যদি আমরা চিন্তা করি, আপনি দেখবেন শেষের দিকে ঋষাদ উইকেট নিয়ে স্কোর কার্ডটাকে সমৃদ্ধ করেছেন। তবে এখানে একটা বড় শুভঙ্করের ফাঁকি আছে। গত ম্যাচে ঋষাদ মিড ওভার্সে 6 ওভার বল করে 36 রান দিয়ে কোনো উইকেট পান নাই। মিড ওভার্সে ইন ওডিআই ক্রিকেট ইউ নিড টু গ্র্যাব আপ উইকেটস। এবং মিড ওভার্সে যে বিষয়টা হয়, ব্যাটসম্যান কিন্তু আরামসে 6 বলে 6টা সিঙ্গেল নিয়ে পার করে দেন। আজকেও আপনি যদি চিন্তা করেন, মিড ওভার্সে 6 ওভারে 50-এর ওপর রান দিয়েছেন ঋষাদ, কারণ ব্যাটার গেটস টাইম টু সেট ইন এবং সেই জায়গাটায় আস্তে করে স্ট্রাইক রোটেশনে ডিল করে 2টা একটা বল 4 মেরে তারা এটাকে সমৃদ্ধশালী করেন। কারণ ওয়ানডে ফরম্যাটে আপনার খুব বেশি রিস্ক নেওয়ার প্রয়োজন হয় না। সার্কেলের বাইরে মাত্র 4 জন ফিল্ডারটাকে একটা ফিল্ডার ভেতরে রাখতে হয় বেশি টি-20-র চাইতে। সো আলটিমেটলি এটা কিন্তু সারপ্রাইজিং এলিমেন্ট না থাকলে ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য লেগ স্পিনার্স টু সার্ভাইভ ইন ওডিআই ক্রিকেট। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে বিসিএল এর ফাইনাল ম্যাচেও শেষের দিকে ইরফান শুক্কুর বা আরও একটা উইকেট নিয়ে ঋষাদ উইকেটের তালিকায় শীর্ষে ছিলেন। কিন্তু আপনি যদি মাঝের ওভার চিন্তা করেন, 8 ওভার বল করে 41 রান দিয়ে মাত্র একটা উইকেট ঋষাদ পেয়েছিলেন। সো এই জায়গাগুলো কিন্তু আসলে নতুন করে ভাবার সময় এসেছে ঋষাদকে আরও পলিশড করার জায়গাটা। বিকজ আমার কাছে মনে হয় যে ঋষাদ হোসেন ওয়ান্টস টু প্লে ওডিআই ক্রিকেট, হি নিডস টু এনরিচ হিজ আর্মারি। আমার কাছে মনে হয় যে তার আর্মারিগুলোকে আরও এনরিচ করতে হবে, তাকে ভ্যারিয়েশন শিখতে হবে। আমি বলছি না যে ফর টি-20 ক্রিকেট আমার কাছে মনে হয় যে ব্যাটার্স আর রিয়েলি উইলিং টু প্লে দেয়ার শটস এবং ওই জায়গাটায় এটা একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করে ঋষাদের জন্য উইকেট পারচেস করার ক্ষেত্রে। বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে আমার কাছে মনে হয় যে একদম চমৎকার ডেটা বেসড, অ্যানালাইসিস বেসড বোলিং হয়েছে। সাহেবজাদা ফারহান
তার ডিসিভিং জায়গাটা হচ্ছে ব্যাক অফ আ লেন্থ অ্যাওয়ে ফ্রম হিজ বডি, ওই জায়গাটা তার ডিসিভিং লেন্থ, সেটাই তাসকিন আহমেদ করেছেন, উইকেট পারচেজ করেছেন। মোহাম্মদ রিজওয়ানের ডিসিভিং জোন হচ্ছে অফ স্ট্যাম্পের সামান্য বাইরে থেকে শেপ দ্য বল ইন টুয়ার্ডস হিম, এবং এর আগেও বহুবার আমরা এর আগে আমাদের প্রি ম্যাচ অ্যানালাইসিসে দেখিয়েছি যে মোহাম্মদ রিজওয়ান ওইভাবে আউট হয়েছেন। আমার কাছে মনে হয় যে বোলিং প্ল্যান ওয়াজ সুপারব, তাসকিন ডিড এ ব্রিলিয়ান্ট জব, এবং আজকে ক্যাপ্টেন্সির আরেকটা প্রশংসা করতে হবে যে যখন আপনি টার্গেট ডিফেন্ড করছেন, ইউ ব্রট নাহিদ রানা আপফ্রন্ট, আপনি নাহিদ রানাকে আগে এনেছেন, এবং মোস্তাফিজুর রহমান নতুন বলে আমার কাছে মনে হয় যে হি ওয়াজ নট দ্যাট এফেক্টিভ, এবং সেই জায়গাটা বিবেচনা করেই দে হ্যাভ ব্রট নাহিদ রানা আপফ্রন্ট ইন দ্য বল। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবং আমার কাছে মনে হয় যে অন প্রিভিয়াস টু অকেশনস মোস্তাফিজুর রহমান ওয়াজ নট গুড এনাফ উইথ দ্য নিউ বলটা হ্যান্ডেল করতে পারেন নাই। সো তারা যে কাজটা করেছেন আজকে নাহিদ রানাকে দিয়ে স্টার্ট করিয়েছেন, আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ স্মার্ট মুভ বাই বাংলাদেশ ক্যাপ্টেন। ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি পেয়েছেন, এবং সবসময় একটা কথা আমরা বলি যে এই ব্যাটিংটা যদি তিনি যখন টার্গেট বড় থাকে, যখন পরে ব্যাটিং করছেন টার্গেট বড়, তখন যদি করতে পারেন তখন আমরা বলতে পারি যে হি ইজ এ কমপ্লিট ব্যাটার। দেখেন আজকে তানজিদ হাসান তামিম প্রথম লফটেড শটটা কখন খেলেছেন? প্রথম লফটেড শটটা খেলেছেন কিন্তু পরে, এবং প্রথম 10 ওভারের মধ্যে মাত্র 5টা লফটেড শট তিনি খেলেছেন। মানে প্রথম 10 ওভারের মধ্যে মাত্র 5টা শট তিনি হাওয়ায় ভেসে মেরেছেন, ডিফেন্ড করেছেন, বল ছেড়েছেন, ডিফেন্ড করেছেন। সো টাইম নিয়েছেন। আগে ব্যাটিং করলে তার কাছে সেই লাক্সারির জায়গাটা থাকে, কিংবা যখন টার্গেট কম তখন তিনি ইনিংসটাকে সেট করতে পারেন। এটাই তার জন্য একটা শিক্ষার জায়গা যে যেইভাবে তিনি আগে ব্যাটিং করলে ইনিংসটাকে বিল্ড করেন, যেইভাবে তিনি টার্গেট কম থাকলে ইনিংসটাকে বিল্ড করেন, পরবর্তী সময় পুষিয়ে দিতে পারেন, শুরুর দিকে একটু স্টেডি ইনিংস খেলে, শুরুর দিকে একটু বোলারদেরকে দেখে, ওই কাজটাই তিনি যখন টার্গেটটা বড় তখন করবেন। এটাই মনে হয় তার সবচাইতে সাইকোলজিক্যাল শিক্ষার জায়গা। সো বাংলাদেশ আমার কাছে মনে হয় যে দে প্লেড ব্রিলিয়ান্টলি, এবং তাদের সব কিছু মিলিয়ে পাকিস্তানকে তারা আউটপ্লে করতে পারেনি, তবে দে ওয়ার ভেরি মাচ কম্পিটিটিভ, এবং বেশ ভালো ম্যাচ হয়েছে। বাংলাদেশ ম্যাচটা জিতেছে, তবে কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় কিন্তু শর্ট আউট হওয়াটা খুব জরুরি, কারণ নিউজিল্যান্ড ইজ কামিং আফটার দ্যাট। আপনার খুব গুরুত্বপূর্ণ ম্যাচেস আছে, যেটা আইসিসি ওডিআই সুপার লিগে অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে টু কোয়ালিফাই ফর দ্য 2027 ওয়ার্ল্ড কাপ, এবং এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি যে টিমটাকে জেলিংটা ক্রিয়েট করা এবং টিমটার কম্বিনেশনগুলোকে ঠিক করা, এবং যেসব জায়গায় ল্যাকিং আছে সেসব জায়গায় ল্যাকিংয়ের প্রেক্ষিতে সেসব জায়গায় ফাইন টিউনিং করা এবং স্কিল ডেভেলপমেন্টের কাজটা করা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।